আমরা তৎপুরুষ সমাস নিয়ে একটু আলোচনা করবো এখন। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করার পূর্ব মুহূর্তে আমাদেরকে জানতে হবে যে তৎপুরুষ সমাসটা আসলে কি। তৎপুরুষ সমাসটা কি এটা যদি বলতে হয় তাহলে একটা ডেফিনেশন দেওয়া যেতে পারে ঠিক এইভাবে যে পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। পরপদের অর্থ প্রধানভাবে, অর্থ প্রধানভাবে বোঝাবে, হ্যাঁ, প্রধানভাবে বোঝাবে। আরেকটা কথা কি যেন বললাম, পূর্বপদের বিভক্তির লোপে, পূর্বপদের বিভক্তির লোপ পাবে, হ্যাঁ, পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয়। দুইটা কথা খুব স্পষ্টভাবে এবং শক্তভাবে মাথার মধ্যে নিতে হবে যদি আমি তৎপুরুষ সমাসটা খুব ভালোভাবে বুঝতে চাই। তাহলে কি, পরপদের অর্থ প্রধানভাবে বোঝাবে এবং পূর্বপদের বিভক্তির লোপে যে সমাসটা হবে। এই তৎপুরুষ সমাসের কয়েকটা ভাগ আছে, আমি যদি ভাগগুলো একটু লিখতে চাই ঠিক এইভাবে ক্রমানুসারে আমি লেখা শুরু করি। 9টা ভাগ আছে বেসিক্যালি, 6, 7, 8, 9, খুব সম্ভবত 9টা। 1 নম্বরে যদি আমি বলি দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অলোক তৎপুরুষ আছে একটা, এই সরি অলোক না, এটা হচ্ছে নয় তৎপুরুষ একটা আছে। একটা হচ্ছে নয় তৎপুরুষ, আরেকটা হচ্ছে উপপদ তৎপুরুষ, আরেকটা হচ্ছে অলোক তৎপুরুষ। অলোক তৎপুরুষ, এই 9টা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশন। এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারি। দ্বিতীয় তৎপুরুষটা কি, যেখানে হচ্ছে আমরা যদি বিভক্তিটা ভালো করে পড়ে থাকি তাহলে খুব স্পষ্টভাবে এবং খুব সহজভাবে আমরা দ্বিতীয় তৎপুরুষটা বুঝতে পারবো। পজ করো। আমরা দ্বিতীয় তৎপুরুষ নিয়ে যদি একটু কথা বলি, দ্বিতীয় তৎপুরুষটা ঠিক এভাবে পড়া যেতে পারে যে পূর্বপদের দ্বিতীয় বিভক্তিগুলো কি কি, কে এবং রে ইত্যাদি যদি লোপ হয় এবং লোপ হওয়ার ফলে যে সমাস হয় তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলি। একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা পরিষ্কার করতে পারি। যেমন যদি বলি দুঃখ প্রাপ্ত, এটা হচ্ছে আমার সমস্ত পদ। এই সমস্ত পদটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো, আমি পাবো যে দুঃখকে প্রাপ্ত। তাহলে কি, সমস্ত পদে আমার আছে দুঃখ প্রাপ্তকে আমি যদি ব্যাসবাক্যে নিয়ে আসতে চাই তাহলে কি দাঁড়াবে, দুঃখকে প্রাপ্ত। এই যে এখানে দুঃখ প্রাপ্ত ছিল, এখানে একটা অতিরিক্ত কি চলে আসছে, কে চলে আসছে। কেটা কি, দ্বিতীয় বিভক্তির একটা সিম্বল, যেটা দেখে আমি বুঝতে পারি সেটা দ্বিতীয় বিভক্তি। এখন কোন অর্থকে বোঝাচ্ছে, আমরা দুঃখকে বুঝি না প্রাপ্তকে বুঝি? আমি নিঃসন্দেহে প্রাপ্তকে বুঝি। দুঃখ প্রাপ্ত পরপদের অর্থ প্রাধান্য পাবে, যেটা বলেছি। পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদে কি হচ্ছে, বিভক্তির লোপ হচ্ছে। হয়ে কোন সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় ঠিক একইভাবে, যে তৃতীয় যে সিম্বলগুলো আছে, চিনার যে ব্যাপারগুলো কি, দ্বারা দেয়া কর্তৃক, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলবো, সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। একটা উদাহরণ দেওয়া যেতে পারে এভাবে যে মন গড়া, আমরা মনকে বুঝি না গড়াকে বুঝি? নিঃসন্দেহে মন গড়াটাকে বুঝি। এটার কি হবে, মন দিয়ে গড়া, রাইট? এই যে অতিরিক্ত একটা বিষয় আসলো, কি আসছে, দিয়ে, রাইট? মন দিয়ে, দিয়ে বা দ্বারা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে এটা আমরা বলবো যে তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থ ঠিক একইভাবে, পঞ্চম, ষষ্ঠ, এভাবে জাস্ট আপনারা যদি কারকের যে ব্যাপারটা ওইটা যদি আপনারা স্পষ্টভাবে জানেন তাহলে এটা খুব সহজভাবে করা যেতে পারে। আমরা এই 3টা নিয়ে আলোচনা করব, রাইট? এই 3টা অনেকের কাছে প্যাচ লেগে যায়, খুব বুঝতে সমস্যা হয়। নয় তৎপুরুষ সমাস, হ্যাঁ, নয় তৎপুরুষ সমাসটা কি, যেখানে নেগেটিভ কিছু বোঝাবে। আমি যদি এভাবে বলি নেগেটিভ, নেগেটিভগুলো কি কি, না, নেই, নয়, এগুলো থাকলেই বেসিক্যালি আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে নয় তৎপুরুষ সমাস। একটা উদাহরণ দিই, ঠিক আছে? আমি যদি বলি অনাচার, এই সমস্ত ব্যাসবাক্য, সমস্ত ইয়ার যদি আমরা ব্যাসবাক্য করতে চাই তাহলে সেটা পাবো আচার। আমি কি বুঝি, অনাচার, এটার অনাকে বুঝি না চারকে বুঝি? আমরা বুঝি শেষেরটা চার, আচরকে বুঝি।
সরি, তাহলে দেখেন অতিরিক্ত আমার কি আসছে, একটা ন আসছে। আমি প্রথমে বলেছিলাম যে এই যে আমরা এখানে একটু যদি তাকাই দেখি, পূর্বপদের বিভক্তি লোপের যে সমস্যা, এই বিভক্তিটা কি লোপ পেয়েছে না? লোপে কোন সমাস হয়েছে? তৎপুরুষ সমাস। এখন নেগেটিভে যে না, নেই, নয়, নাই এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলবো? নয় তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস নিয়ে দুইটা কথা বলি, খুব দ্রুতই শেষ করে দেব। উপপদ তৎপুরুষ সমাসটা হচ্ছে এরকম যে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে সে পদকে উপপদ বলে। কি, আরেকবার পড়ি একটু প্লিজ। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। ক্রিয়া, এখন বুঝতে হবে যে কৃত প্রত্যয়টা আসলে কি। কৃত প্রত্যয় এবং কৃদন্ত কথা বলা হচ্ছে যে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমরা এইভাবে বলতে পারি যে, একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। জল চর, জলে চরে যা। দেখেন এখানে ছিল জল চর, এখানে জলে চরে যা। এখানে অতিরিক্ত কি আসছে? একটা এ আসছে। এসে কি হয়েছে? এটা কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। কৃত প্রত্যয়গুলো স্বাভাবিকভাবে এ হয় যে এ, রস্বই এবং আ এগুলো যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। আরেকটা উদাহরণ দিতে পারি আমরা এইভাবে, জলদ, জল দেয় যে, এই যে দেয়, এই যে এখানে জল দেয় যে, জল যোগ যে দেয়ের এখানে যে একটা অতিরিক্ত এ আসলো, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা কৃত প্রত্যয়। আচ্ছা, এবার অলোক নিয়ে একটু কথা বলি। অলোকটা কি? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোভ হয় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলে। যেমন বলতে পারি গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া, অর্থাৎ যার বিভক্তি লোপ পাবে না সেটাকে আমরা কি বলবো? অলোক তৎপুরুষ সমাস। আপাতত এতটুকুই ছিল, এরপরে আমরা আরও বিস্তারিত আলোচনা চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।